ঠিক আছে, শুরু করি তাহলে। আজকে আজকে যেটা স্যার এটা পড়াবো সেটা হচ্ছে হুম, কত বলো। নম্বর অধ্যায়, কত নম্বর চ্যাপ্টার এটা? এটা ওই গ্রুপ বি। হ্যাঁ, হুম, গ্রুপ বি তে হচ্ছে তোমার 4 নম্বর সম্ভবত। ঠিক আছে স্যার। ইন্ডিয়ান ফেডারেশন আছে না, হ্যাঁ হ্যাঁ। ওইটা। তো মানে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা এর আগে যখন পড়েছিলাম যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সে সময় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকেও সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আগে জানতে হবে, তারপরে আমরা ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করব। তো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে কি বুঝি বলো দুই একজন। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। ইসলাম, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, হুম। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি যে একটা যেখানে একটা লিখিত সংবিধানের সাহায্যে আহ, জাতীয় সরকার এবং আঞ্চলিক সরকারের মধ্যে এমনভাবে ক্ষমতা বন্টন করা হয় যাতে হুম, উভয় সরকারই নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে মানে কাজ সম্পাদন করতে পারে। হুম। ঠিক আছে। বলছি যে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যে ফেডারেশন, ফেডারেশন শব্দটা কোন শব্দ থেকে এসেছে জানো কেউ? কোন কোশ্চেন শব্দ? আসতে পারে। হুম, যে কেউ বলো যে জানো। ফেডারেশন, ল্যাটিন, ল্যাটিন শব্দ। হ্যাঁ, ল্যাটিন শব্দ ফিউডাস। ওই সব। হুম, ল্যাটিন শব্দ ফেডারেশন ফিউডাস থেকে এসেছে। এর মানে কি জানো? ইংরেজিতে হচ্ছে ট্রিটি, ট্রিটি বা এগ্রিমেন্ট, চুক্তি একটা। এই চুক্তি থেকে আহ ল্যাটিন শব্দ ফিউডাস, ফিউডাস থেকে ফেডারেশন শব্দটা এসেছে। তো যাই হোক, শুরু করি। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা বলতে কি বুঝি। তো এর যে সংজ্ঞা, সেই সংজ্ঞা নিয়ে মতপার্থক্য আছে। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় মূলত দু ধরনের সরকার থাকে। একটি হচ্ছে কেন্দ্রীয় সরকার, একটা হচ্ছে আঞ্চলিক সরকার। যেটা শহীদ বলল যে দুই ধরনের সরকার, তাদের মধ্যে শাসন কার্য পরিচালনার আর যে ভাগ করে দেওয়া থাকে সংবিধান অনুসারে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। প্রত্যেক সরকার স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করবে এবং স্বতন্ত্র ক্ষমতা ভোগ করবে। উভয় ধরনের সরকারের মধ্যে লিখিত সংবিধানের মাধ্যমে সেই ক্ষমতা ভাগ করে দেওয়া হবে। একে অপরের ক্ষমতায় হস্তক্ষেপ করবে না। উভয় প্রকার সরকারের মধ্যে ক্ষমতা বন্টন ও স্বতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি। তো এ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আলোচনা করার পূর্বে আমাদের এগুলো জানতে হবে। তাহলে সে ভারতের না আধা যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক, সে সম্বন্ধে আমরা আরো সঠিক একটা নলেজ বা জ্ঞান অর্জন করতে পারবো। তো যুক্তরাষ্ট্র সম্বন্ধে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। এবি ডাইসি তিনি কি বলেছেন? তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যার উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য শক্তির সঙ্গে অঙ্গরাজ্যের অধিকার সমূহের সমন্বয় সাধন। একদিকে হচ্ছে জাতীয় ঐক্যকে বজায় রাখা, সাথে সাথে অঙ্গরাজ্যের যে অধিকার, অঙ্গরাজ্য বা স্থানীয় বিভিন্ন ইস্যু, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন। এই হলো ঐক্য ছাড়াই মিলন, মানে এই রাষ্ট্র, মানে এই যে ফেডারেশন বা যুক্তরাষ্ট্র,
এটা আর ডাইসি বলেছেন। অধ্যাপক কেসি হয়ার কি বলেছেন? তিনি বলছেন যুক্তরাষ্ট্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সংবিধান অনুসারে সমগ্র দেশের সরকার এবং আঞ্চলিক সরকারগুলির মধ্যে এমনভাবে বণ্টিত হয় যাতে উভয় প্রকার সরকার নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কার্য সম্পাদন করতে পারে। একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না, কিন্তু পারস্পরিক এক সমন্বয় থাকবে। অধ্যাপক ফিনার কি বলছে? অধ্যাপক ফিনারের মতে যুক্তরাষ্ট্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ আঞ্চলিক সরকারের হাতে ন্যস্ত থাকে। এমনি জানি যে সরকারের সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের কাছে থাকে, কিন্তু কিছু অংশ এই আঞ্চলিক সরকারের হাতে বন্টন করে দেওয়ার ব্যাপারে অধ্যাপক ফিনার মত। বর্তমানে বার্চের যে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি সাধারণ সরকার ও কতগুলি আঞ্চলিক সরকারের মধ্যে এমন ভাবে ক্ষমতা বন্টন হয় যে তারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে এবং তাদের প্রত্যেকে শাসন বিভাগীয় প্রতিনিধিদের মাধ্যমে প্রত্যক্ষভাবে জনগণের শাসন করে থাকবে। তো এ হলো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা যুক্তরাষ্ট্র সম্বন্ধে সংজ্ঞা। তো যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা মূলত কোথায় কোথায় দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সমস্ত রাষ্ট্রে আমরা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখে থাকি। এবার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যার ভিত্তিতে আমরা কোনো শাসন ব্যবস্থা বা কোনো সরকার যুক্তরাষ্ট্র কিনা সে সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তো এখানে কি বলছে? দুই ধরনের সরকার, যার মূল শর্ত হচ্ছে দুই ধরনের সরকার, এক হচ্ছে কেন্দ্রীয় সরকার আর হচ্ছে আঞ্চলিক সরকার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকারের মধ্যে সহাবস্থান থাকবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারের সৃষ্টি হয়েছে, আর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক, সাম্প্রদায়িক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে বৈচিত্র্যের বিচারের স্বতন্ত্র সংরক্ষণের জন্য আঞ্চলিক সরকার গড়ে উঠেছে। এই যে দুই ধরনের সরকার, এই দুই ধরনের সরকারের বিশেষ উদ্দেশ্য আছে। কেন্দ্রীয় সরকার কি? একটা ঐক্য, জাতীয় ঐক্য বা জাতীয় সংহতি প্রতিষ্ঠার উপরে জোর দিয়ে। আর আঞ্চলিক সরকার কি করবে? স্থানীয় যে বিভিন্ন সমস্যা, সে ভৌগোলিক হতে পারে, সাম্প্রদায়িক হতে পারে, ধর্মীয় হতে পারে, তো সেই সমস্ত সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতার বন্টন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কি থাকবে? এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, সেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করে দেওয়া থাকবে। আমাদের ভারতীয় সংবিধানে কি আছে? 3টি তালিকার মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া আছে। এই 3টে তালিকায় কোন তালিকায় কত আছে বলতে পারবে? কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার, কেন্দ্রীয় তালিকায় 97টি, হ্যাঁ বলো। মূল রাজ্য তালিকায় সংবিধানে হচ্ছে 66টি, আর যুগ্ম তালিকায় একজন 47টি। 61টি এইটা তো এবং যুগ্ম এটা মূল সংবিধানে মূল, আগে বলো, আগে মূল সংবিধানে কত ছিল সেটা বলো। মূল সংবিধানে ছিল কেন্দ্র তালিকাতে হচ্ছে 97, হুম আর রাজ্য তালিকাতে 66, হুম আর যুগ্ম তালিকা ছিল হচ্ছে 47। বাহ, সবাই সবার মধ্যে কি ঠিক তো? কেউ সংশোধন করবে? আচ্ছা, ঠিকই বলেছে স্যার। ঠিক ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ঠিক বলেন। এবার বর্তমানে কোন তালিকায় কতটি অঙ্গী আছে, বিষয় আছে? বর্তমানে তো স্যার উঠানামা করে, তো হুম। মানে কেন্দ্র তালিকাতে কিছুদিন আগে তো 100টা। ছিল 100টি, আর রাজ্য তালিকাতে 61, আর যুগ্ম তালিকাতে 52। ঠিক, ওটাই আছে এখনো পর্যন্ত অন ডেট ওটাই আছে। কেন্দ্রীয় তালিকায় 100, হ্যাঁ,
রাজ্য তালিকায় 61 এবং যুগ্ম তালিকায় 52। তো স্যার আরেকবার, এইরকম, স্যার আরেকবার, হ্যাঁ এই যে হ্যাঁ মূল বলছি যে সংবিধান অরিজিনাল অরিজিনাল যে সংবিধান, হ্যাঁ, সেখানে কেন্দ্র তালিকায় ছিল 97টি, রাজ্য হুম, তালিকায় 66টি এবং যুগ্ম তালিকায় 47টি অরিজিনাল। হুম, এবং বর্তমান অন ডেট 2022 সালে কেন্দ্রীয় তালিকায় 100টি, এটা জানি রাজ্য স্যার, তালিকায় বর্তমানটা জানি স্যার। 61টি, হ্যাঁ ঠিক, এবং যুগ্ম তালিকায় 52টি। এরকম সংবিধানের মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে ক্ষমতা বন্টনের পদ্ধতি, সেই ক্ষমতা বন্টনের পদ্ধতি আমরা এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দেখতে পাই। অধ্যাপক কেসি হয়ার কি বলছেন, যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে আমি ক্ষমতা বন্টনের সেই পদ্ধতিকে বুঝাই যাতে সাধারণ সরকার সমূহ প্রত্যেকে নির্দিষ্ট ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র। তিনি এই সরকারকে, বিভিন্ন সরকারকে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন এবং স্বতন্ত্র বলে বর্ণনা করেছেন। সাধারণত জাতীয় স্বার্থের দিকে লক্ষ্য রেখে যাবতীয় ক্ষমতা কেন্দ্র সরকারের হাতে থাকে, যেমন পররাষ্ট্র, প্রতিরক্ষা, মুদ্রা ব্যবস্থা প্রভৃতি। আবার যে সমস্ত বিষয়গুলি আঞ্চলিক বা অঞ্চলের সাথে বা প্রতিরক্ষা নাই, দেশের মধ্যে জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়, সেগুলো কিন্তু এই আঞ্চলিক সরকারের হাতে থাকে, যেমন কৃষি, জনস্বাস্থ্য, শান্তি, এগুলো। অর্থাৎ প্রতিরক্ষা বিষয়গুলো দেখো, যেগুলো পররাষ্ট্র, প্রতিরক্ষা, মুদ্রা ব্যবস্থা, মানে যেটা জাতীয় ক্ষেত্রে বা জাতীয় স্বার্থ যেখানে জড়িত আছে, সেগুলো কেন্দ্রের হাতে। এবং যে সমস্ত বিষয়গুলি আহ আঞ্চলিক স্বার্থ জড়িত আছে, সেগুলো রাজ্য সরকারের মানে আন্ডারে দেওয়া হয়েছে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো যুক্তরাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য কি, একটা লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান থাকবে। এই লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধানের মাধ্যমে দুই ধরনের সরকারের মধ্যে সুনির্দিষ্ট ক্ষমতা বন্টন, যে ক্ষমতা যে বন্টন করা হবে সেটা কিভাবে করা হবে, তো এই সংবিধানের মাধ্যমে করা হবে, যে সংবিধান লিখিত হবে এবং দুষ্পরিবর্তনীয় হবে। এবং এই সংবিধান সহজেই সংশোধন করা যাবে না। যদি সংশোধন করা যেত তাহলে কেন্দ্রীয় সরকার নিজের ইচ্ছা মতো তার সীমানা পরিবর্তন করতো বা বা তার ক্ষমতা বাড়িয়ে নিতে পারতো। তো সেই কারণে লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের কথা বলা হয়েছে। সংবিধান সংশোধনের জন্য উভয় প্রকার সরকারের অনুমোদন প্রয়োজন। কোন একটি নির্দিষ্ট সরকারের কোন একটি সরকার নিজ স্বাধীনভাবে সে সংবিধান সংশোধন করতে পারে না, উভয় সরকারের সহযোগিতা বা সহমত প্রয়োজন। তো ভারতের যে সংবিধান সংশোধন পদ্ধতি, সেই সংবিধান সংশোধন পদ্ধতি কত নম্বর ধারায় আছে বলো দেখি, কে পারবে? 368। 168। হ্যাঁ 368। সেখানে কটি পদ্ধতির কথা বলা হয়েছে? সেখানে দুটি পদ্ধতি, মানে মোট তিনটি, দুটি পদ্ধতি 368-তে, আর একটি মানে বিভিন্ন ধারায় আলোচনা করা হয়েছে। আচ্ছা, কি ঠিক বলেছে তো? বাকিরা কি বলছে? হ্যাঁ স্যার ঠিক। ঠিক। এই হ্যাঁ দুটো মানে অ্যাকচুয়ালি আমরা তিনটি পদ্ধতি, যদি কোন পদ্ধতি কথা বলবো তখন তিনটি পদ্ধতি বলবো। কি কি সেই তিন পদ্ধতি? সুপরিবর্তনীয়, সুপরিবর্তনীয় পদ্ধতি, বলো। সুপরিবর্তনীয় না, এই তিনটি পদ্ধতি মানে কিভাবে, মানে কোনো একটা হুম স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার এটা কি যে মানে যেরকম প্রথম পদ্ধতি, ধরে নাও আহ, প্রথম পদ্ধতি, প্রথম দ্বিতীয় পদ্ধতি পদ্ধতি, তৃতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি অনুসারে যেরকম পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 সদস্যের অনুমোদন লাগবে এবং রাষ্ট্রপতির স্বাক্ষর, যেরকম হচ্ছে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, হুম এগুলো হচ্ছে প্রথম হুম পদ্ধতি অনুসারে হয়। দ্বিতীয় হুম পদ্ধতিতে যেরকম পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 সদস্য এবং
রাজ্যগুলির অর্ধেক মানে অর্ধেক রাজ্যগুলির সমর্থন লাগে এবং অবশেষে রাষ্ট্রপতির স্বাক্ষর, যেরকম হচ্ছে কেন্দ্র রাজ্যের ক্ষমতা সংক্রান্ত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির আহ, এগুলো ব্যাপার। তারপরে উম তৃতীয় পদ্ধতি যেরকম, এই পদ্ধতি হচ্ছে সুপরিবর্তনীয়, মানে পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংশোধন করা যায়, যেরকম সরকারি ভাষা, তারপরে রাজ্যের নাম, সীমানা, গঠন, এগুলো। ঠিক। প্রথম পদ্ধতিটা কি বলেছে, যে 2/3 সদস্যের সমর্থন। দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি 2/3 সদস্যের সমর্থন প্লাস যতগুলি রাজ্য আছে, রাজ্য আইনসভা আছে, তার অর্ধেকের বেশি, অন্তত অর্ধেক। এবং তৃতীয় পদ্ধতি কি বলা হচ্ছে? তৃতীয় পদ্ধতি এমনি যেরকম সংখ্যাগরিষ্ঠ, সংসদে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন। এগুলো মনে রাখবে, হ্যাঁ। এখানে কিছু কিছু বিষয় দিয়ে দিতে পারে, কোন কোন বিষয় প্রথম পদ্ধতিতে, কোন কোন বিষয় দ্বিতীয় পদ্ধতিতে, কোন কোন বিষয় তৃতীয় পদ্ধতিতে সংশোধন করা হয়, এগুলো মনে রাখবে। তৃতীয় পদ্ধতিতে যেরকম মৌলিক অধিকার বা নির্দেশমূলক নীতি, এগুলো প্রথম পদ্ধতিতে সংশোধন করা হয়। দ্বিতীয় পদ্ধতিতে কি? দ্বিতীয় পদ্ধতিতে ধরে নাও কেন্দ্র এবং রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা, রাষ্ট্রপতির নির্বাচন, সুপ্রিম কোর্ট বা কেন্দ্র শাসিত অঞ্চল, অঙ্গরাজ্য সমূহের হাইকোর্ট বা সংবিধান সংশোধন যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে যখন সংবিধান সংশোধন হবে, তখন কিন্তু এই যে বিশেষ পদ্ধতি বলছে এটা, সেই বিশেষ পদ্ধতি প্রয়োজন। আর সাধারণ সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে কি হবে? রাজ্য পুনর্গঠন, নাগরিকতা, বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ সাধন, সংসদের সদস্যদের বিশেষ অধিকার, বেতন ভাতা, সুপ্রিম কোর্টের এলাকা সম্প্রসারণ, সরকারি ভাষা, এরকম কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। এগুলো মাঝে মধ্যে চর্চা করতে হবে। পরবর্তী বৈশিষ্ট্য, সংবিধানের প্রাধান্য। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আমরা কি দেখি, যে সমস্ত কিছু, যেহেতু দুটো সরকার থাকে, দুই ধরনের সরকার থাকে, কেন্দ্রীয় সরকার, আঞ্চলিক সরকার, তাদের মধ্যে যাতে মতবিরোধ না হয়, আর সেই কারণে সংবিধানকে প্রাধান্য দিয়ে তারা নিজের নিজের এলাকায় বা নিজের নিজের কাজ সম্পাদন করে থাকে। যুক্তরাষ্ট্রের এই স্বরূপ বজায় রাখার জন্য এই শাসন ব্যবস্থা কি হয়, আমরা সংবিধানের প্রাধান্য দেখতে পাই। মানে যে কোনো বিষয়ে যদি সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্যার সমাধান সংবিধানকে সামনে রেখেই করা হয়। যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি কেন? যে এই যে সংবিধান, সংবিধান তো লিখিত হয়েছে বা অলিখিত আছে অনেক দেশে, বিশেষ করে ব্রিটেনে। তো এই সংবিধানের যে ব্যাখ্যা বা সংবিধান কি বলতে চেয়েছে, বা সংবিধানকে সঠিকভাবে প্রয়োগ করা, বা কোনো সমস্যা বা অস্পষ্টতা দূর করা, এই সমস্ত কাজ যুক্তরাষ্ট্রীয় আদালত তথা সুপ্রিম কোর্ট করে থাকে। তো এই যে মতবিরোধ দেখা দিলে, সংবিধানের ব্যাখ্যা নিয়ে বা ক্ষমতা বন্টন নিয়ে যদি মতবিরোধ দেখা দেয়, তাহলে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তারা এই যুক্তরাষ্ট্রীয় আদালতের দ্বারস্থ হবে এবং যুক্তরাষ্ট্রীয় আদালত সেই সমস্যার সমাধান করবে বা সেই মতবিরোধের মীমাংসা করে দিবে। এই কারণে যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে দ্বিনাগরিকত্বের স্বীকৃতি। যেহেতু দুটি সরকার আছে, একদিকে কেন্দ্রীয় সরকার, একদিকে রাজ্য সরকার, তো এই দুটি সরকার দুই ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকে। তো সেই জন্য নাগরিকরা যাতে দুই সরকারের কাছ থেকেই তাদের সুযোগ সুবিধা বা অধিকারগুলো ভোগ করতে পারে, আর তার জন্য প্রত্যেক নাগরিক একদিকে যেরকম কেন্দ্রের নাগরিক হবে, অন্যদিকে নিজের নিজের যে অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যেরও নাগরিক তাকে হতে হবে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে
আমরা জানি যে পার্লামেন্ট ভারতে যদি দৃষ্টি দেখা যায়, ভারতে পার্লামেন্ট, তো পার্লামেন্টে কি দুটো কক্ষ আছে, একটি হচ্ছে উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ। তো এই দুটি কক্ষ থাকবে। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পদ্ধতি আছে। আমেরিকায় আমরা কি জানি? আমেরিকায় জানি যে আমেরিকা দুটি কক্ষের নাম কি বলতো, কে পারবে? একটা হচ্ছে সিনেট সিনেট এবং জনপ্রতিনিধি সভা। বলো, আর কেউ, অন্য সিনেট ও কেউ? জনপ্রতিনিধি। একটা হুম, সিনেট স্যার আর একটা জনপ্রতিনিধি সভা। নিম্ন কক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা। আচ্ছা। আর পার্লামেন্টকে কি বলে? আর মার্কিন কংগ্রেস কংগ্রেস মার্কিন কংগ্রেস গণপরিষদ। হ্যাঁ, কংগ্রেস। হ্যাঁ, আর বলছি যে ভাই, ব্রিটেনের দুটি কক্ষের নাম কি? একটা লর্ড লোকসভা সভা এবং কংগ্রেস সভা। ঠিক। তো এরকম আহ, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দুটি কক্ষ থাকবে। এখানে ব্রিটেন কিন্তু যুক্তরাষ্ট্রীয় নাই, তবুও সেখানে আছে। তো যাই হোক, এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট হবে, একটা হচ্ছে উচ্চকক্ষ, নিম্নকক্ষ। উচ্চকক্ষের যারা প্রতিনিধি, তারা কি করবে, বিভিন্ন অঞ্চল থেকে সম প্রতিনিধিত্বের ভিত্তিতে, আমেরিকা যেটা দেখি আমরা, কি দেখি আমেরিকায়, যে 50টা যে অঙ্গরাজ্য আছে, সেখান থেকে 50 গুণে 100 জন যে প্রতিনিধি সেই সিনেটে, উচ্চকক্ষে প্রেরণ করে। তো এরকম। আর নিম্নকক্ষে কি, নিম্নকক্ষে সদস্যরা সরাসরি জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়। কিন্তু উচ্চকক্ষে কি হয়, উচ্চকক্ষে অঙ্গরাজ্যগুলি তাদের প্রতিনিধি পাঠিয়ে থাকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড। কিন্তু ভারতের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমি যেটা বললাম যে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় সম প্রতিনিধিত্ব দেখা যায় অঙ্গরাজ্য মানে উচ্চ সভায়। কিন্তু ভারতে উচ্চ কক্ষে যে রাজ্যসভা, সেখানে কিন্তু রাজ্যগুলির সম প্রতিনিধিত্ব প্রেরণ করে না। জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন রাজ্যের প্রতিনিধি সংখ্যা বিভিন্ন হয়ে থাকে। তো এ গেল আমাদের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কি হবে। এবার আমরা আজকের যে বিষয়, সেই বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য। তো ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্র কিন্তু কোথাও উল্লেখ নাই, বা ভারতবর্ষ যুক্তরাষ্ট্র কি যুক্তরাষ্ট্র নয়, এ নিয়ে অনেক মত পার্থক্য আছে, অনেক দ্বন্দ্ব আছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন রকম মতামত প্রকাশ করছে। আমি এই ক্লাসের শেষের দিকে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী বা কোন কোন বিশেষজ্ঞ বা বিশেষ ব্যক্তি তারা কি বলেছেন, সেগুলো আমি পরে ক্লাসের শেষে আলোচনা করছি, যেখান থেকে তোমাদের অনেক সময় বেশিরভাগ প্রশ্ন থাকে। আমি চেষ্টা করেছি যতজন আর বলেছে প্রত্যেকেরই বক্তব্য তুলে ধরার, তো আমি ওটা পরে আলোচনা করছি। তো এই যে ভারতের যে কাঠামো, শাসন ব্যবস্থার যে কাঠামো, সেটা যুক্তরাষ্ট্র কি যুক্তরাষ্ট্র নয়, এ নিয়ে কিন্তু ডিবেট আছেই। তো যাই হোক, ভারতীয় সংবিধানের যে 1 নং ধারা, সেখানে কি বলা হয়েছে, ভারতকে রাজ্য সমূহের ইউনিয়ন হিসাবে ঘোষণা করা হয়েছে। আর এই যে ভারতকে ইউনিয়ন হিসাবে, বা ভারতের যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইউনিয়ন যে শব্দটা ব্যবহার করেছেন, তো এই ইউনিয়ন শব্দ ব্যবহারের পেছনে সংবিধানের যে খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর আম্বেদকর, তিনি প্রধানত দুটি যুক্তি দেখিয়েছেন। তিনি বলেছেন যে ভারতবর্ষ যে সৃষ্টি হয়েছে, বা ভারতীয় শাসন ব্যবস্থা বা যুক্তরাষ্ট্র যে সৃষ্টি হয়েছে, সেই অঙ্গরাজ্যগুলি চুক্তির মাধ্যমে সৃষ্টি হয়নি। আমরা যেটা প্রথমে আমি বললাম যে ফেডারেশন, ল্যাটিন শব্দ ফিউডাস থেকে এসছে, যার আক্ষরিক অর্থ হলো এগ্রিমেন্ট বা ট্রিটি। তো ভারতবর্ষ বিভিন্ন রাজ্যগুলির মধ্যে এগ্রিমেন্ট করে বা ট্রিটি করে কিন্তু সংঘবদ্ধ হয়নি। সারা ভারতবর্ষের বেশিরভাগ অংশ ইংরেজদের অধীনে ছিল। ইংরেজরা যখন ভারতের শাসন ব্যবস্থা ভারতীয়দের হাতে তুলে দিল, তখন স্বাভাবিকভাবে সম্পূর্ণ ভারতবর্ষ ঐক্যবদ্ধই ছিল। ঐক্যবদ্ধ হয়েই
ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তো সেই জন্য ঐক্যবদ্ধ যে ভূখণ্ড নিজের মধ্যে ট্রিটি বা চুক্তির বিষয় আসার প্রশ্নই নেই। কিন্তু অনেক যে অঙ্গরাজ্য যেগুলো ইংরেজদের অধীনে ছিল না, যেরকম হায়দ্রাবাদ, সিকিম, এরকম অনেক রাজ্য আছে, কয়েকশো। তো তারা যখন ভারতবর্ষের সাথে যুক্ত হলো তখন কিন্তু চুক্তির বিষয়টা এসেছিল। যাই হোক, আহ, যে মূল ভূখণ্ড ভারতীয় ভূখণ্ড, তো বিভিন্ন অঙ্গরাজ্যগুলি চুক্তির মাধ্যমে কিন্তু গঠিত হয়নি। সেই জন্য চুক্তির মাধ্যমে গঠিত হয়নি বলে আমরা ফেডারেশন শব্দটি ব্যবহার করব না, এটা আম্বেদকর বলেছেন। দ্বিতীয় যুক্তি কি দিয়েছেন? দ্বিতীয় যুক্তি দিয়েছেন যে যেহেতু চুক্তির মাধ্যমে ভারতবর্ষ সৃষ্টি হয়নি, সেহেতু যে অঙ্গরাজ্যগুলো ভারতীয় ইউনিয়ন থেকে যে আলাদা হয়ে যাবে, তাদের পোষাচ্ছে না বা তাদের দাবি দেওয়া মিটছে না, এরকম দোহাই দিয়ে বা এরকম অভিযোগ দিয়ে তারা আলাদা হয়ে অন্য রাষ্ট্র গঠন করবে, এরকম অধিকার কিন্তু এই অঙ্গরাজ্যগুলির নাই, যেটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে থেকে থাকে। তো সেই স্বাধীনতা ভারতের আর দেওয়া হয়নি। তবে এই যুক্তরাষ্ট্র বা ইউনিয়ন শব্দের মাধ্যমে যে আমরা কোন শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়, কোন শাসন ব্যবস্থা এককেন্দ্রিক, সেটা বোঝা সম্ভব নয়। কেন? কারণ এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার যে মডেল, অন্যতম মডেল, আমরা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মডেল হিসেবে যদি ধরি, তাহলে আমরা মার্কিন সংবিধানকে বা মার্কিন শাসন ব্যবস্থাকে আমরা ধরবো। তো সেই প্রস্তাবনায় ইউনিয়ন শব্দটির ব্যবহার করা হয়েছে, যা অ্যাকচুয়াল যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, আমেরিকান শাসন ব্যবস্থা। আবার যদি আমরা দক্ষিণ আফ্রিকার শাসন ব্যবস্থা দেখি, সেখানে যে ইউনিয়ন আইনের প্রস্তাবনা, সেখানে ইউনিয়ন শব্দটি ব্যবহার করেছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আফ্রিকা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটা উদাহরণ। ফলে এই যে ইউনিয়ন শব্দ দ্বারাই কিন্তু আমরা যুক্তরাষ্ট্র কি যুক্তরাষ্ট্র নয়, সেইটা আমরা তার সংকেত কিন্তু পাই না, সেটা আমরা দাবি করতে পারি না। তো সেই যুক্তরাষ্ট্র কাঠামো যদি আমরা বুঝতে চাই, তাহলে সেই শাসন ব্যবস্থার যে প্রকৃতি বা সেই শাসন ব্যবস্থার যে বৈশিষ্ট্য বা সেই শাসন ব্যবস্থার ধরন, সে সমস্ত সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। তারপরে আমরা সিদ্ধান্তে আসবো যে সেই শাসন ব্যবস্থা আদৌ যুক্তরাষ্ট্রীয়, না এককেন্দ্রিক, না আধা যুক্তরাষ্ট্রীয়। তো ভারতবর্ষের এই শাসন ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন শব্দ উঠে এসেছে। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য যে বৈশিষ্ট্যগুলো ভারতবর্ষের আছে। কি কি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানে দেখা যায় বা ভারতীয় শাসন ব্যবস্থায় দেখা যায়, সেগুলো হচ্ছে: এক, লিখিত সংবিধান। আমরা আগে যখন আলোচনা করলাম যে সংবিধানের বৈশিষ্ট্যগুলি, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি, সেখানে অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিখিত সংবিধান। এরকম ভারতেও একটি লিখিত সংবিধান আছে, যার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা, সরকারের বিভিন্ন বিভাগ, পদাধিকারীদের ক্ষমতা, তাদের পারস্পরিক সম্পর্ক বা এখতিয়ার, এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। অন্যান্য লিখিত সংবিধান মতো ভারতের সংবিধান একটি নির্দিষ্ট গণপরিষদের দ্বারা নির্দিষ্ট সময় লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়েছে। তো সেই জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার যে একটা বৈশিষ্ট্য লিখিত সংবিধান, সেটা আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। ভারতবর্ষে আরো কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে সংবিধানের প্রাধান্য। ভারতবর্ষের শাসন ব্যবস্থায় সংবিধানকে প্রাধান্য দিয়েই বিভিন্ন সরকার তার শাসন ব্যবস্থা পরিচালনা করে। কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্র বা কোনো রাজ্য এই সংবিধানকে লঙ্ঘন করতে পারে না বা অমান্য করতে পারে না। সংবিধানের মাধ্যমেই তারা নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে ক্ষমতা প্রয়োগ করে থাকে। সংবিধান হলো সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের উৎস। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম।
এবার এই বৈশিষ্ট্য কি দেখা যায় এখানে ধরনের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার 29, তাই তো 29টি আছে না রাজ্য সরকার বর্তমানে? বর্তমানে 28টি আছে স্যার। 28টি, আর কেন্দ্র শাসিত 3টি রাজ্য সরকার, 31টি টোটাল রাজ্য আইনসভা। হ্যাঁ, এখানে 29টা একটু ভুল, 28টা হবে। আর তোমার ওই দিল্লি ছিল, এখন বর্তমানে আরো দুটো হয়েছে, যাই। দিল্লি, পন্ডিচেরি, পরবর্তী জম্মু যেটা, কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পরবর্তী যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্ষমতার বন্টন। তো ভারতবর্ষেও আমরা দেখলাম, একটু আগে আলোচনা করলাম যে 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে। এই তালিকার মাধ্যমেই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তাদের ক্ষমতা আর ভোগ করে থাকে। আরেকটা বৈশিষ্ট্য কি, অংশত দুষ্পরিবর্তনীয় সংবিধান, যেটা যদিও যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পুরোপুরি দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার আর বৈশিষ্ট্য। ভারতবর্ষে দুইয়ের সমন্বয় আমরা দেখতে পাই। একটু আগে আলোচনা করলাম যে 3টি পদ্ধতির কথা ভারতীয় সংবিধানের 368 নং ধারায় আলোচনা করা হয়েছে। 68 নং ধারায় 2টি এবং অন্যান্য ধারায় 1টি। তো যাই হোক, সেখানে দেখলাম কিছু কিছু অংশ সহজেই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, ভোটাধিকার ভিত্তিতে সংশোধন করা হয়। আবার কিছু কিছু বিষয় একটা জটিল পদ্ধতির মাধ্যমে সংশোধন করা হয়ে থাকে। তো যাই হোক, আহ দুই ধরনের একটা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটা সামঞ্জস্য আমরা এখানে দেখতে পাই। তো এবার যেটা দেখব, রাষ্ট্রীয় আদালতের উপস্থিতি। ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে সুপ্রিম কোর্ট আমরা দেখতে পাই। সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা বা অভিভাবক। যখন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যেরকম কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে বিভেদ সৃষ্টি হলে সুপ্রিম কোর্টে গিয়ে তার সমস্যার সমাধান করা হয়, ঠিক একই রকম ভারতবর্ষের শাসন ব্যবস্থায় আমরা দেখতে পাই যে কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো বিভেদ ঘটলে বা বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হলে সুপ্রিম কোর্ট সেই সমস্যার সমাধান করে থাকে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মতো ভারতবর্ষে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু আমরা দেখতে পাই। ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি কি? এক হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। অঙ্গরাজ্যের প্রতিনিধিদের নিয়ে রাজ্যসভা গঠিত হয় এবং দেশের নাগরিকের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে লোকসভা গঠিত হয়। যেরকম এমপি যারা সরাসরি সাধারণ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রাপ্ত জনগণের দ্বারা ভোটের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। কিন্তু রাজ্যসভা সদস্যরা কি সরাসরি প্রত্যক্ষভাবে সাধারণ জনগণের দ্বারা নির্বাচিত হন না, তারা নির্বাচিত বিভিন্ন এমএলএ এমপিদের দ্বারা। আর এবার যে সমস্ত দ্বৈত শাসন ব্যবস্থা, ভারতীয় সংবিধানে দ্বৈত শাসন ব্যবস্থা স্বীকার করা হয়নি। বিভিন্ন সরকারের, কেন্দ্রের বা রাজ্য সরকারগুলোর জন্য পৃথক পৃথক সংবিধান সেখানে নাই। একটা সংবিধানের মাধ্যমেই আর সেখানে অঙ্গরাজ্যগুলোর জন্য আছে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দু ধরনের সরকার, সংবিধান বা দু ধরনের এই সংবিধান ব্যবস্থা থাকবে লিখিত আকারে। আর একটা কি বৈশিষ্ট্য যেটা অসামঞ্জস্য, সেটা হচ্ছে দ্বৈত বিচার ব্যবস্থার অনুপস্থিতি। দ্বৈত বিচার ব্যবস্থা কি? কেন্দ্রের জন্য আলাদা বিচার ব্যবস্থা এবং রাজ্যের জন্য আলাদা বিচার ব্যবস্থা, একে অপরের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করবে না, যেটা আমেরিকাতে আমরা দেখতে পাই। আমেরিকার কোন অঙ্গরাজ্যের কোর্ট বা বিচারালয় কোন রায় দিলে সেইটা নিয়ে
আবার কেন্দ্রের যে যাবে এরকম কিন্তু হয় না। কিন্তু ভারতবর্ষে কি দেখি, ভারতবর্ষে কোনো বা হাইকোর্টের যদি রায় কারো পছন্দ না হয়, দ্বৈত নাগরিকতার যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দু ধরনের নাগরিক থাকবে। দু ধরনের নয়, একজনই দুটো নাগরিকত্ব ভোগ করবে। একদিকে সে দেশের তথা কেন্দ্রের নাগরিকত্ব, অন্যদিকে বিভিন্ন নিজের নিজের অঙ্গরাজ্যের নাগরিকত্ব ভোগ করবে। কিন্তু ভারতবর্ষে অঙ্গরাজ্যের নাগরিকত্ব বলে কিছু নাই, সকলে ভারতীয় নাগরিক। কেউ পশ্চিমবঙ্গে আলাদা নাগরিক, আসামের আলাদা নাগরিক, এরকম কিন্তু ভারতবর্ষে আমরা দেখতে পাই না। আর কি, উচ্চকক্ষের সম প্রতিনিধিত্ব অস্বীকৃতি, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, আমেরিকাতে 50টা অঙ্গরাজ্য আছে, 50টা অঙ্গরাজ্য থেকে 2 জন করে 100 জন নিয়ে উচ্চকক্ষ সিনেট গঠিত হয়। কিন্তু ভারতবর্ষে কি, ভারতবর্ষে কিন্তু সেরকম নাই। যে অঙ্গরাজ্যের জনসংখ্যা বেশি, সেই জনসংখ্যার ভিত্তিতে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য থেকে বেশি জনকে প্রতিনিধি পাঠায়, কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য থেকে কম জনকে প্রতিনিধি হিসাবে উচ্চকক্ষে পাঠায়। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করতে পারে, যেটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পুরোপুরি বিরোধী। কারণ রাষ্ট্রপতি হচ্ছে কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্র ইচ্ছা মতো সে 12 জনের নিজের পছন্দ মতো ব্যক্তিকে মনোনীত করে থাকে। এটা অনেক সময় প্রশ্ন আছে যে রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করে। তো এরকম সমপ্রতিনিধিত্ব আমরা যুক্তরাষ্ট্রীয় আমরা দেখতে পাই না। আর কি অসামঞ্জস্য, এখানে 3 ধরনের সরকার দেখা যায়, যেটা একটু আগে বললে তোমরা। সাধারণত যুক্তরাষ্ট্রে 2 ধরনের সরকার, সরকার হচ্ছে রাজ্য সরকার। কিন্তু ভারতবর্ষে কি দেখা যায়, কেন্দ্র সরকার দেখা যায়, রাজ্য সরকার, এবং কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য আলাদা সরকার দেখা যায়, যেটা অন্যান্য কোনো যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা দেখতে পাই না। আরেকটা যেটা সংবিধানের প্রাধান্যহীনতা। কেন প্রাধান্যহীনতা? প্রথমে আমরা বললাম প্রাধান্য দেখা যায়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ভারতের সংবিধানের প্রাধান্য কিন্তু থাকে না। মার্কিন সংবিধানের 6 নং ধারা, এটা মনে রাখবেন ধারাটা, সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন বলে উল্লেখ করা হয়েছে। ভারতের সংবিধানের কোথাও এ ধরনের উল্লেখ নাই যে সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। আবার ভারতীয় পার্লামেন্ট সংবিধানের কেবলমাত্র মৌল কাঠামো ছাড়া, মৌলিক কাঠামো যেটা বলছে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচার ছাড়া যে কোনো অংশ পরিবর্তন করতে পারে। পার্লামেন্ট যদি সংবিধানের যে কোনো বিষয় পরিবর্তন করতে পারে, তাহলে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু সংবিধানের কোনো প্রাধান্য থাকলো না। সেখানে কি, সংবিধানের পরিবর্তে পার্লামেন্টের প্রাধান্য আমরা ভারতবর্ষের শাসন ব্যবস্থায় দেখতে পাই। জে.সি. জোহারি এই ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স নামক গ্রন্থে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, বা ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে তিনি 6টি বিন্দুর উপর জোর দিয়েছেন। সেখানে কি দেখিয়েছেন তিনি দেখিয়েছেন যে ভারত শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি আমরা লক্ষ্য করি। ভারতবর্ষের শাসন ব্যবস্থায় কেন্দ্রের হাতেই বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। যদি আমরা বন্টন যে তালিকা, 3টি তালিকার কথা বললাম, সেখানেও দেখবো যে 100টি বিষয় কেন্দ্রের হাতে। আবার যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে সেখানেও কিন্তু দেখবো যে বিভেদ বাঁধলে কেন্দ্রীয় আইনটি প্রাধান্য পায়। আর একটা কি, দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে সমবায়িক যুক্তরাষ্ট্র। জে.সি. জোহারি তিনি সমবায়িক যুক্তরাষ্ট্রের কথা বলেছেন। আবার বলেছে নমনীয় যুক্তরাষ্ট্র। নমনীয় কি, যে কঠোর যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা, একে অপরের শাসন ব্যবস্থা হস্তক্ষেপ করবে না, আলাদা আলাদা প্যারালাল শাসন ব্যবস্থা পরিচালিত হবে। কিন্তু ভারতবর্ষে সেরকম দেখা যায় না। ঊর্ধ্বাধ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আঞ্চলিক যুক্তরাষ্ট্র, বিভিন্ন অঞ্চলের প্রাধান্য থাকে।
কেন্দ্র প্রবণ যুক্তরাষ্ট্র ব্যবস্থা, এরকম 6টি বিষয়ে তোমরা এই বিন্দুটা শুধু মনে রাখবে। অনেক সময় তুলে দিয়ে বলতে পারে যে জেসি জোহারি কোন কোন বিন্দুগুলি তিনি আলোচনা করেছেন। যাই হোক, কেন্দ্র প্রবণতা বা এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। একটা ক্লাসই নিব যে যুক্তরাষ্ট্রীয় অবস্থায় কেন্দ্র প্রবণতা কিভাবে লক্ষ্য করি আমরা শাসন ক্ষেত্রে, বিচার বিভাগীয় ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, সেগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ, এখান থেকেই বই থাকে। গ্র্যানভিল অস্টিন তার কর্নারস্টোন অফ এ নেশন নামক গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করে কি বলেছেন, যে ভারতের সংবিধান নতুন ধরনের এক যুক্তরাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করেছে। শাসন ব্যবস্থা এক নতুন ধরনের, না এককেন্দ্রিক, এক সমন্বয়, এক সংমিশ্রণ। তো সেই জন্য তিনি তার যে দ্য কর্নারস্টোন, বইয়ের নামগুলো মনে রাখবে, কারণ বেশিরভাগ সময় আসে। তো সেখানে বলেছেন এক নতুন ধরনের যুক্তরাষ্ট্র। মরিস জনস তার দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া নামক গ্রন্থে দুটো শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে কোঅপারেটিভিজম, পরীক্ষাতে আসে, কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা কে বলেছেন। আবার বলেছেন বার্গেন, অর্থাৎ দর কষাকষি যুক্তরাষ্ট্র, আর কোঅপারেটিভ মানে সমবায় যুক্তরাষ্ট্র। এই দুটো শব্দ যখন আসবে তখন মরিস জোনসের কথা যেন মাথায় আসে। কেপি মুখার্জি ইন্ডিয়ার জার্নাল অফ পলিটিক্যাল সায়েন্স, ভারতবর্ষ অযুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক, যখন বিষয় আসবে, নাম আসবে, তখন এককেন্দ্রিক শব্দটা আসবে। তার পাবলিক ইন্ডিয়া, ডক্টর বি আর আম্বেদকর কি বল ডক্টর বি আর আম্বেদকর বলেছেন, ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধরনের, অর্থাৎ পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, যুক্তরাষ্ট্রীয় ধরনের। অধ্যাপক কেসি হোয়ার কি বলেছেন, ভারতীয় সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বা কোয়াসি ফেডারেল বলে চিহ্নিত করেছেন। অশোক চন্দ্র তার ফেডারেলিজম ইন ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে কি বলেছেন, ভারতকে এককেন্দ্রিক রাষ্ট্র হিসাবে অভিহিত করেছেন। সংবিধান বিশেষজ্ঞ ডিডি বাসু তিনি কি বলেছেন, তিনি বলেছেন ভারত হলো এক অভিনব ধরনের ইউনিয়ন বা রাষ্ট্র সমবায়, অর্থাৎ ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সে হচ্ছে এক অভিনব। ভারতবর্ষের সংবিধানে কোথাও যুক্তরাষ্ট্র শব্দটি ব্যবহার করা হয়নি বা এককেন্দ্রিক শব্দটিও ব্যবহার করা হয়নি। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিছুটা এককেন্দ্রিক, কিছুটা আর যুক্তরাষ্ট্রীয়। সমসাময়িক পরিস্থিতির ভিত্তিতে বা ভারতের অখণ্ডতা, ভারতের জাতীয় ঐক্য, সংহতি, এই সমস্ত বিষয় মাথায় রেখে ভারতবর্ষে এই ধরনের এক যুক্তরাষ্ট্রীয় কাঠামো আর শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকের এই টপিকের মধ্যে এই যে বিশেষজ্ঞদের মতামত, এগুলো খুব ভালো করে পড়বে। বেশিরভাগ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে। তো আশা করি সকলে বুঝতে পেরেছ। পরের দিন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই, ধন্যবাদ।